নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্যারিসে পুলিশের সঙ্গে গুলি লড়াইয়ে মৃত্যু হয়েছে জঙ্গি হানার মাস্টারমাইন্ড আবাউদের, এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্ট। ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন তীর্থ সিং ঠাকুর। ভারতের 43তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ হবেন তিনি। 2017 সালে 4 জানুয়ারি পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে গুলি। বুধবার 7 নম্বর রেডক্রস রোডে পার্কিং লটের সামনে গুলির শব্দ শোনা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্যারিসে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে জঙ্গি হানার মাস্টারমাইন্ড আবাউদের, এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্ট। প্যারিসে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে জঙ্গি হানার মাস্টারমাইন্ড আবাউদের, এমনটা জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্ট। ইউরোপিয়ান গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থার দাবি, 7 ঘন্টা রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে প্যারিস হানার মূল চক্রের। 13-11 হামলার 5 দিনের মাথাতেই ফের নতুন করে গুলি চলল প্যারিসের উত্তরাংশে। রাতে পুলিশি অভিযানের সময় হঠাৎ পরপর গুলির শব্দে কেঁপে ওঠে শহরতলির সেন্ট ডেনিস এলাকা। সন্ত্রাসবাদীদের ধরতে গত 2 দিনের মতো এই দিনও রাতভর প্যারিস জুড়ে থানা তল্লাশি চালাচ্ছিল ফরাসি পুলিশ। সেই সময় হঠাৎ একটি বাড়ি থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুলিবিদ্ধ হন একজন পুলিশ কর্মী। জবাবে গুলি চালায় প্যারিস পুলিশও। ধরপাকড় এড়াতে হামলা বলে অনুমান ফরাসি পুলিশের। গোয়েন্দা সূত্রের দাবি, 13-11 হামলায় জড়িত নবম জঙ্গি শহরতলির ওই বাড়িটিতে আশ্রয় নিয়েছে। দিন 5 আগে সন্ত্রাস হানার আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি প্যারিসবাসী, আর তাই গুলির শব্দ শুনে দিশেহারা হয়ে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন তীর্থ সিং ঠাকুর। ভারতের 43তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ হবেন তিনি। 2017 সালে 4 জানুয়ারি পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন তীর্থ সিং ঠাকুর। ভারতের 43তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ হবেন তিনি। 2017 সালে 4 জানুয়ারি পর্যন্ত এই পদে বহাল থাকবেন টি.এস. ঠাকুর। ইনিই হবেন প্রথম বিচারপতি যিনি নতুন আইনের মাধ্যমে নিয়োগ হবেন। বর্তমান ভারতীয় প্রধান বিচারপতি এইচ.এল. দাত্তু
চলতি বছরের 2রা ডিসেম্বর এই পদ থেকে অবসর নেবেন। তাই পরবর্তী বিচারপতি হিসেবে টি.এস. ঠাকুরের নাম উত্তরাধিকার হিসেবে তিনিই সুপারিশ করেন। এরপর সেই ফাইল আইন মন্ত্রকের কাছ থেকে চলে যায় প্রধানমন্ত্রীর অফিসে, তারপর যায় রাষ্ট্রপতির কাছে। সেখানে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পরেই প্রধান বিচারপতির পদাধিকারী হন তিনি। বর্তমানে বিচারপতি সুপারিশ করে থাকলেও 5 জন বিচারপতির একটি বেঞ্চ গঠন করা হয়েছে, যেখানে সুপারিশ করা বিচারপতির যোগ্যতা প্রমাণের জন্য একটি সভা বসানো হবে, যেখানেই নিয়োগ করা হবে পরবর্তী বিচারপতি। কিন্তু এই নিয়ম কেবলমাত্র নিয়োগ পদ্ধতিকে সুগঠিত করার জন্যই করা হয়েছে। টি.এস. ঠাকুর সাহারা মামলা, সারদা চিটফান্ড মামলা এবং এনআরএইচএম দুর্নীতি মামলারও বিচার করেন। খুব খুঁটিয়ে এবং শান্তভাবে বিচার করার জন্য যথেষ্ট জনপ্রিয় তিনি। অপরদিকে এনডিএ সরকারের রিভার গঙ্গা প্রজেক্টের বিরুদ্ধে মত প্রকাশ করেন তিনি। সরকারে গঙ্গা পরিষ্কারের জন্য প্রায় 200 বছর সময় লেগে যাবে বলে দাবি করেন তিনি। এছাড়াও আরও বহু মামলার সঠিক রায় দিয়ে সকলের মন জয় করেছিলেন টি.এস. ঠাকুর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে গুলি। বুধবার 7 নম্বর রেসকোর্স রোডে পার্কিং লটের সামনে গুলির শব্দ শোনা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে জানা যায় পিসিআর শাখার কর্তব্যরত এক কনস্টেবলের বন্দুক থেকে এই গুলি বেরিয়ে যায়। রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে গুলি। বুধবার সন্ধ্যে 7 নম্বর রেসকোর্স রোডে পার্কিং লটের সামনে গুলির শব্দ শোনা যায়। দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ মহলে তৎপরতা শুরু হয়ে যায়। নিরাপত্তা এজেন্সিগুলি সক্রিয় হয়ে ওঠে। পরে জানা যায় অসতর্কতাবশতই ওই গুলি বন্দুক থেকে বেরিয়েছে। পরে জানা যায় মিডিয়া পার্কিং এর সামনে ডিউটি বদলের সময় অসাবধানতাবশত গুলির ভরার সময় AK-47 রাইফেল থেকে 3 রাউন্ড গুলি চালিয়ে ফেলেন পিসিআর শাখায় কর্তব্যরত এক কনস্টেবল। গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তারক্ষীরা, যদিও কেউ জখম হননি। সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জানা গিয়েছে তিনি পুলিশ কন্ট্রোল রুমের কর্মী। ঘটনায় এফআইআর দায়ের করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে আছে অন্যান্য খবরে। রাজধানী আগরতলার পুর নিগম নির্বাচনে নিগমের 49টি আসনে বামফ্রন্টের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বানকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলায় এক সভা অনুষ্ঠিত হয় বামফ্রন্ট সমর্থিত 3টি গণসংগঠনের উদ্যোগে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আগরতলা পুর নিগম নির্বাচনে নিগমের 49টি আসনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বানকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলায় এক সভা অনুষ্ঠিত হয়। বামফ্রন্ট সমর্থিত নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং DYFI এর যৌথ উদ্যোগে হয় সভাটি। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত এই সভায় প্রধান বক্তা ছিলেন CPIM দলের পলিট ব্যুরোর সদস্য তথা ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সরকার। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এবার পুর নিগম নির্বাচনে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে 2 বিপরীত মেরুর দল
কংগ্রেস ও বিজেপি এক হয়ে লড়াই করার আহ্বান করছে। বিজেপি কংগ্রেস নেতৃত্বকে এই নির্বাচনে না লড়াই করার জন্য পরামর্শ দিয়েছিল বলেও। পাশাপাশি তিনি বলেন, তারা আশা করেছিলেন কংগ্রেস দল সম্পর্কে বিজেপি দল যে লজ্জাজনক মন্তব্য করেছে তার উত্তর দেবে, কিন্তু এই ঘটনায় বেশ কয়েকদিন কেটে গেলেও কংগ্রেস নীরব থাকায় তিনি কার্যত বিস্ময় প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি এদিন কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনায় মুখর ছিলেন। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম দিন দিন বৃদ্ধি পেলে বা দেশ জুড়ে আত্মহত্যার ঘটনা বন্ধ না হলেও বিরোধী কংগ্রেস দল একটি শব্দ খরচ করেনি বা আগরতলার রাস্তায় র্যালি বার করেনি। এই সকল সমস্যার বিরুদ্ধে শুধুমাত্র সিপিআইএমই আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে বলে মত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এই যে নির্বাচন, তাতে আমরা যেটা লক্ষ্য করছি, একদিকে বামফ্রন্ট, আরেকদিকে কংগ্রেস এবং বিজেপি লড়াইয়ে অবতীর্ণ। শেষ পর্যন্ত কংগ্রেস বিজেপি লড়াইয়ে কে কোন অবস্থান নেবে আমরা বলতে পারছি না, কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন, আপনাদের মতো আমিও দেখেছি, বিজেপির ত্রিপুরা রাজ্যের যিনি নেতা তিনি আহ্বান করেছেন কংগ্রেসকে তারা যাতে প্রতিদ্বন্দ্বিতা না করে বিজেপিকে সাহায্য করে। বিজেপি বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের সমর্থনের ভিত্তিতে লড়াই করে বামফ্রন্টকে নগরগুলো থেকে তারা হটাতে চায়। আমরা আশা করেছিলাম যে কংগ্রেস নেতৃত্ব বিজেপির এই যে কংগ্রেস সম্পর্কে লজ্জাজনক আবেদন বা মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই কিছু না কিছু বলবেন, কিন্তু বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্যের পর মাঝখানে 6 থেকে 7 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। আমরা কংগ্রেস দলের ত্রিপুরা কিংবা দেশে তাদের নেতৃস্থানীয় কারোর কাছ থেকে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারি। আগরতলায় কোন একটা মিছিল গত 18 মাসে বের করে এই স্লোগান দেয়নি, জিনিসের দাম কেন বাড়ছে, দিল্লির সরকার জবাব দাও বলছে না তো, নরেন্দ্র মোদীর সরকার জবাব দাও বলছে না তো। এ তো যা করছেন আপনারা করছেন, বামফ্রন্ট করছে। ঘরে ঘরে চাকরি দেবে বলেছে, 18 মাসে কত চাকরি হলো? ত্রিপুরায় কয়জন কেন্দ্রীয় সরকারের দপ্তরে চাকরি পেয়েছে? শূন্য পদ পূরণ বন্ধ করে দিয়েছে। অনেকদিন যাবৎ যে পদগুলো খালি পড়ে আছে এগুলো বাতিল করে দিয়েছে। বলছে 4th শ্রেণীর পদই তুলে দেবে। এগুলোর বিরুদ্ধে কে লড়ছে? বামফ্রন্ট। আপনারা লড়ছেন, কই কংগ্রেস তো কোনো বক্তব্য রাখছে না। কৃষকের আত্মহত্যার ঘটনা কংগ্রেসের জমানায় তো হয়েছেই, 10 বছরের 3 লক্ষের উপর। এখন এই মোদী সরকারের প্রথম যে 1 বছর তাতে দেখা গেল 12,000 12,500 কৃষক আত্মহত্যা করেছে। কই তার বিরুদ্ধে তো কংগ্রেসের কোনো বক্তব্য নাই। এদিনের এই সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং ডিওয়াইএফআই নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্রীলঙ্কার হাতে ধৃত 16 জন ভারতীয় মৎস্যজীবী। শ্রীলঙ্কার উপকূলের কাছে রামেশ্বরমে মাছ ধরতে যান তারা। এই জন্য আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘনের অভিযোগ তুলেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হাতে ধৃত 16 জন ভারতীয় মৎস্যজীবী। শ্রীলঙ্কা উপকূলের কাছে রামেশ্বরমে মাছ ধরতে যান তারা। এই জন্য আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘনের অভিযোগ তুলেছে শ্রীলঙ্কা। আটক করা হয়েছে তাদের 3টি নৌকো। গ্রেফতারের পর ধৃতদের কাঙ্গেসান্দরে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় জাফনায়। কিন্তু কেন হঠাৎ তাদের জাফনায় পাঠিয়ে দেওয়া হলো তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিষয়টি স্পষ্ট নয় ভারতের কাছেও। இப்படிப்பட்ட சூழ்நிலையில கடந்த 2-3 தினங்களுக்கு முன்னால்தான் 126 மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுவிச்சாங்க. அப்ப இது போன்ற சூழல்ல ஒரு நம்பிக்கையோடு இனிமேல் இந்த பிரச்சனை இருக்காதுங்கிற நம்பிக்கையோடு மீன்பிடிக்க போற மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை இப்படி கைது செய்யுது. ஆனால் மத்திய அரசாங்கம் இது குறித்து எந்த விதமான ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரையிலும் எடுக்கல. சொல்லப்போனா, குறிப்பாக சொல்லப்போனா, ஒரு கண்டன அறிக்கை கூட ஒரு வலுவான வகையில இலங்கையை கண்டித்து ஒரு கண்டன அறிக்கை கூட இந்திய அரசாங்கத்தின் சார்பில் இதுவரைக்கும் வெளியிடாமல் இருக்காங்க. எனவே மீனவர்களுடைய பிரச்சனையில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்களோ என்கிற মৎস্যজীবীদের একটি নৌকো তামিলনাড়ুর রামেশ্বরমের, বাকি 2টি নৌকো ঠিক কোন অঞ্চলে তা এখন স্পষ্ট নয়। অনুসন্ধান চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাংলাদেশি টাকা সহ 2 সন্দেহভাজন বাংলাদেশি যুবককে আটক করল আগরতলা পূর্ব থানার পুলিশ। তাদের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
বাংলাদেশি টাকা সহ 2 সন্দেহভাজন বাংলাদেশি যুবককে আটক করল আগরতলা পূর্ব থানার পুলিশ। তাদের বিষয়ে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে আগরতলা পূর্ব থানার পুলিশ মোটর স্ট্যান্ড এলাকা থেকে 2 সন্দেহভাজন বাংলাদেশি যুবককে আটক করে পুলিশ। তারা মোটর স্ট্যান্ডে ঘোরাফেরা করার সময় তাদের পুলিশ আটক করে। তাদের কাছ থেকে কিছু ভারতীয় টাকা ও বাংলাদেশি টাকা এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক জেরায় তারা জানিয়েছে একজনের নাম রাজন দেবনাথ এবং রতন দেবনাথ বলে জানান পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মৃণাল পাল। তাদের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার কুরবানপুর বলেও জানিয়েছেন। আমাদের একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে 2জন বাংলাদেশি আমাদের মোটর স্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছে। আমরা ইনফরমেশন মোতাবেক স্পটে যাই এবং 2জনকে শনাক্ত করি এবং থানাতে ওদেরকে নিয়ে আসি। ওদেরকে আমরা আইডি কার্ড দেখানোর জন্য বলছি, ইন্ডিয়ান যদি নাগরিক হয়ে থাকে তারা কোনো কার্ড দেখাতে পারেনি, বা বাংলাদেশ থেকে এসেছে এরকম কোনো ভিসা বা পাসপোর্ট দেখাতে বলেছি, এটাও দেখাতে পারেনি। ওদের কাছ থেকে 40-45 টাকা আমরা পেয়েছি, 40 টাকা পেয়েছি এবং 2টো মোবাইল পেয়েছি বাংলাদেশি টাকা। ওদের একজনের নাম হচ্ছে রাজন দেবনাথ আর আরেকজনের নাম হচ্ছে রতন দেবনাথ। হয়তো কোনো না কোনোভাবে ঢুকছে। এটা অ্যাকচুয়ালি আমাদের দেখার বিষয়, ওটা হচ্ছে বর্ডার বিএসএফরা দেখে। আমরা যখন এন্টার এলাকাতে প্রবেশ করে আমরা সিক্রেট মারফত আমরা খবর নিতে চেষ্টা করি যে কোনো বাংলাদেশ এন্টার করেছে কিনা। এই ইনফরমেশনটা আমরা পেয়েছি, তখন তাদেরকে আমরা ধরে এনেছি। তাদেরকে আটক করার পর বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা কিছুই দেখাতে পারেনি। এভাবে কোনো কাগজপত্র ছাড়া তারা কি উদ্দেশ্যে রাজ্যে প্রবেশ করলো, তাদের কি কোনো বদ উদ্দেশ্য রয়েছে তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করার চেষ্টা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বহুদিনের দাবি বাস্তবে রূপায়ণ হচ্ছে। বৃহস্পতিবার দক্ষিণ বরমুড়া এডিসি ভিলেজে নিত্যবাজারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী নরেশ জমাতিয়া। আর এই নির্মাণে ব্যয় হবে 4 কোটি টাকা। পরন্ত বিকেলের উজ্জ্বল আকাশ শত শত উপজাতি নারী পুরুষের বুক ভরা প্রত্যাশার হাসিতে উদ্ভাসিত হল। নিত্যবাজারের আকাশ বাতাসে বৃহস্পতিবার লেগেছিল খুশির হাওয়া। এখানকার গর্ভবতী মায়েদের আর খুব বেশি দিন কষ্ট করতে হবে না। বছর 2-এর মধ্যে গড়ে উঠবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আর তারই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে বৃহস্পতিবার। তাই তো এখানকার মানুষরা আনন্দে দোলা খাচ্ছিল। বহুদিনের দাবি বাস্তবে রূপায়ণ হবে। বামফ্রন্ট সরকার তাদের স্বপ্নকে ছুঁয়ে দেখার সুযোগ করে দিচ্ছে। বদলে যাবে আরো খানিকটা নিত্যবাজারের চেহারা। খুশি আত্মহারা উপজাতি মা। বৃহস্পতিবার নিত্যবাজারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাজ্যের গ্রামোন্নয়ন ও বনমন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, যারা নতুন করে সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাদেরকে নজর রাখতে হবে, সতর্ক নজর রাখতে হবে, কোন রকম অশান্তি সৃষ্টি না করতে পারে সেই ব্যবস্থা তাদেরকে প্রতিরোধ করে আমাদের করতে হবে। এটাই হোক আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে সমবেত জনগণের কাছে আমাদের প্রতিজ্ঞা। এই আহ্বান আমি আজকে এই সভা থেকে এলাকাবাসীর সকলের কাছে পৌঁছে দিতে চাই। এই দিনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী নরেশ জমাতিয়া ছাড়াও ছিলেন এমডিসি জয়কিশোর জমাতিয়া, কিল্লা বিএসসির চেয়ারম্যান অমৃত সাধন জমাতিয়া, জমাতিয়া হুদা অকরা পদলীলা জমাতিয়া, মলসুম হদ্রাই, গুদামণি মলসুম, সমাজসেবী সুরজ জমাতিয়া, গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরুমোহন জমাতিয়া, পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার নরেন্দ্র দালাল প্রমুখ। 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আগামী 2 বছরের মধ্যে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। দ্বিতল ফাউন্ডেশন হবে। প্রথম অবস্থায় 1 তলা বাড়ি নির্মিত হবে। থাকবে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের জন্য 10টি কোয়ার্টার। এর ফলে উপকৃত হবে দক্ষিণ বরমুড়া ভিলেজের কলসিবাড়ি, পুষ্করিণী বাড়ি, ডাকবাড়ি, দেওয়ানবাড়ি, পিত্রা সহ বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবে। এই এলাকার গর্ভবতী অনেক মাকে সন্তান প্রসব করতে হয় বাড়িতে। দূরবর্তী যাতায়াতের জন্য অসুবিধার সম্মুখীন ছিলেন তারা। এখানে স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠলে একদিকে মায়েরা সন্তান প্রসবের জন্য নিরাপত্তা যেমন পাবেন, তেমনি গ্রামের শত শত মানুষকে চিকিৎসা পরিষেবা ছুটতে হবে না শহর উদয়পুরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মনোনয়ন জমা শেষ দিনে জমা পড়ল বিজেপির 4 জন প্রার্থীর মনোনয়নপত্র। প্রার্থীদের মনোনয়নপত্র দেরিতে জমা দিলেও বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার সজ্জায় সাজিয়ে তুলেছে সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মেলাঘর পুর পরিষদকে। শেষ দিনেও জমা পড়ল ভারতীয় জনতা পার্টির 4 জন প্রার্থীর মনোনয়নপত্র। মেলাঘর পৌরসভা ও সোনামুড়া নগর পঞ্চায়েতের মোট 24টি আসনের জন্য প্রার্থী হল 68 জন, যাদের মধ্যে সিপিএম প্রার্থী হল 24 জন, কংগ্রেস দলের প্রার্থী 24 জন এবং ভারতীয় জনতা পার্টির 20 জন প্রার্থী। শুক্রবার হবে প্রার্থীদের মনোনয়নপত্রের পরীক্ষাকরণ। আগামী 23 নভেম্বর হবে প্রার্থীপদ প্রত্যাহারের দিন। তারপরেই পরিষ্কার চিত্র পাওয়া যাবে মেলাঘর পৌরসভা ও সোনামুড়া নগর পঞ্চায়েতের দ্বিমুখী না ত্রিমুখী লড়াই হবে।
সোনামুড়া নগর পঞ্চায়েতের 11টি আসনে মোট ভোটার 7,533 জন এবং মেলাঘর পৌরসভার মোট ভোটার 12,551 জন। মেলাঘর পৌরসভা ও সোনামুড়া নগর পঞ্চায়েতে 2 জন অবজারভার এসেছেন। মেলাঘর পৌরসভার অবজারভার হলেন অরবিন্দ নাথ এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের অবজারভার হলেন তাপস রায়। ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দেরিতে জমা দিলেও বিভিন্ন রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচারসজ্জা সেজে উঠেছে সোনামুড়া ও মেলাঘরে। ছোট ছোট পতাকায় সুসজ্জিত হয়েছে 2 শহরের নির্বাচনী ক্ষেত্রের রাস্তার দুপাশ। সব রাজনৈতিক দলই ময়দানে ঝাঁপিয়ে পড়বে প্রচারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রায় 15 দিন ধরে সন্তান সহ নিখোঁজ এক গৃহবধূ। বাড়ি রাধাকিশোরপুর থানার অন্তর্গত বাগমার করইমুড়া এলাকায় নিখোঁজ রিহানার সন্ধানে দুয়ারে দুয়ারে ঘুরছে তার মা বাবা। টানা 15 দিন ধরে সন্তান সহ নিখোঁজ এক গৃহবধূ, নাম তার রিহানা বেগম, স্বামী বিল্লাল মিয়া, বাড়ি রাধাকিশোরপুর থানার অন্তর্গত বাগমার করিমুড়া এলাকায়। রিহানার মা জানায়, নিখোঁজ ডায়েরি করতে গেলে উদয়পুর মহিলা থানার ম্যাডাম প্রথমে দূর দূর করে তাড়িয়ে দেয়, যদিও পরবর্তী সময়ে তা গ্রহণ করা হয়। জানা গেছে বিগত 7 বছর আগে বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিলের বাসিন্দা আব্দুল মালিকের মেয়ের সঙ্গে সামাজিক রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল উদয়পুরস্থিত বাগমার রব মিয়ার ছেলে বিল্লাল মিয়ার। যৌতুক হিসেবে নগদ 20,000 টাকা, 2 ভরি স্বর্ণালঙ্কার সহ ঘরের আসবাবপত্র ও দেওয়া হয়েছিল। রিহানার মা আরো জানায়, বিয়ের 2 বছর পরে জামাই বিল্লাল মিয়া আরেকটি বিয়ে করে বিশ্রামগঞ্জ স্থিত পরিমল চৌমনি এলাকায় ভাড়া থাকতে শুরু করে। এর আগে থেকে রিহানার সংসারে অশান্তির ছাপ দেখা দেয়। মদ্যপ স্বামী বিল্লাল মিয়া রোজ রাতে রিহানাকে মারধর করত। গৃহবধূ শাশুড়ি ও ছেলেকে উস্কে দিত বলে অভিমত ব্যক্ত করেন রিহানার মা। 7 বছরের ভিতরে 2টা বাচ্চা হয়েছে। 2টা বাচ্চা হওয়ার পর থেকে এইটা শুরুটা 2 বছরের মাথার জামাই আরেকটা বিয়া করছে। কইরা বাইরে বেড়েতে খাওয়ান করছে, কুচ্ছু দেয় না। এরপরে গিয়ে মারাদরি করে, ফিডাফিডি করে। গ্রামের মানুষে বহুত বিচার করছে, বহুত মেল দরবার হয়েছে। হওয়ার পরে এরপরে আমার গ্রামের মানুষও কইছে যে আপনার মাইয়াটা আপনি কিতা করবেন করেন। এরপরে তার কাছে আমি অনুরোধ করছি, আমার মাইয়াটাকে এমনি দিবা দিয়ে লাও, দিয়ে লাইলে আমার মাইয়া আমি লই জিগাম। এরপরে জ্বালাইয়া মারে, বাসিরও কয় বাড়ি জিগি তো হরিয়াইয়া মারে, কয় মাইরা কাদাই লইব, তাই লেগে আমার হুদ বাড়িছে। এরপরে জামাই হুমকি দেয়, এমন জায়গাত নিয়ে তেরে নিকুজ করে লাম। এরপরে আমার দিয়ে এত জ্বালা যন্ত্রণা বুক করে নাক টিপতে পেরে তহনে বাড়িছে আমার কাছে। তারা শুক্রবারে 9টার সময় বাড়িছে, শনিবারে 9টার সময় আমার কাছে ফোন করে কইছে যে আপনার মাই আপনার বেদ গেছে, আমার একটা বাচ্চা ফালাই দিয়া আতুরাটা হালাই দিয়ে গেছে, বালাটা লইয়া গেছে আমার মাইয়া ফাটান। তখন আমি কইছি আমার মাইতে আমার মাইয়া আইছে না, কইছে ষড়যন্ত্র করে আমার কিতা করতে পারবেন। এক নাগারে 7 বছর যন্ত্রণার মধ্যে থেকে রিহানার ঘরে 2টি সন্তান জন্ম নেয়, এর মধ্যে একটি বিকলাঙ্গ। সংসারে গৃহবধূর উপর অত্যাচারের মাত্রা আরো তীব্রতর হয়। রিহানার বাবা আব্দুল মালিক জানিয়েছে, তার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে কোথাও গুম করে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে বিশালগড় থানার সাহায্যের আর্জি জানানো হলে তাদের এখতিয়ারে নেই বলে সাফ জানিয়ে দিয়েছে। নিখোঁজ রিহানার সন্ধানে দুয়ারে দুয়ারে ঘুরছে তার মা বাবা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 9 ডিসেম্বর অনুষ্ঠিত হবে পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে সোনামুড়া নগর পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী আবু তাহেরকে জয়ী করার লক্ষ্যে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। আর মাত্র কয়েকদিন তারপরে রাজ্যে অনুষ্ঠিত হবে পৌর ও নগর নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলছেন শাসক দল বামফ্রন্ট। সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সব কয়েকটি রাজনৈতিক দলকে পিছিয়ে ফেলে এক ধাপ এগিয়ে বামফ্রন্ট। কখনো বা মিছিল, কখনো বা সভা, সবই চলছে জোর কদমে। সোনামুড়া নগর পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের প্রার্থী আবু তাহেরকে জয়ী করার লক্ষ্যে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় 3 নং ওয়ার্ডে। এদিন 3 নং ওয়ার্ডে একটি বুথ অফিস উদ্বোধন করা হয়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য গৌরাঙ্গ ঠাকুরতা, প্রার্থী আবু তাহের সহ অন্যান্যরা। সভা শুরুর আগে অসংখ্য কর্মী সমর্থকদের নিয়ে এক মিছিল সংগঠিত করে। এরপর শুরু হয় সভার কাজ। সবাই ভাষণ রাখতে গিয়ে সিপিএম বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য গৌরাঙ্গ ঠাকুরতা বলেন, বৃহত্তর রাজনৈতিক সংখ্যা আমাদের কর্মসূচি কি, আমরা কি চাই, অন্য যে রাজনৈতিক দলগুলো আসবে তারা কি চায়, তাদের কর্মসূচি কি, নিশ্চয়ই আপনারা এগুলো শুনে বিচার বিশ্লেষণ করবেন। আমি যে কথাটা বলতে চাইছি, প্রার্থী আবু তাহের বলেন, তখন আমি বুঝে গেছি এইখানে কোন
কংগ্রেসের ভোট নাই, সব মানুষ আমাকে নিয়ে মিছিল করেছে, সব ভোট বামফ্রন্টে, কংগ্রেসের কোনো ভোট নাই, সেই দিনে আমি বুঝতে পেরেছি। এখন আমাদের লড়াই হচ্ছে শুধু ভোট নয়, 9 তারিখে জবাব দিতে হবে কংগ্রেসকে। এই কেন্দ্রে একটি ভোট নয়, জামানত বাজেয়াপ্ত করতে হবে। সেই দিকে থাকবে আমাদের লক্ষ্য, সেই দিকে থাকবে আমাদের টার্গেট। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা সবাই খুশি হয়ে গেছি, আনন্দের মধ্যে ভোট হবে। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে একটা জিনিসে, আনন্দে ভোট করাতে হবে। যেই ভোটগুলো আমাদের আছে, ভোটগুলো ধরে রাখা, সেইটা হলো আমাদের প্রথম কাজ। উক্ত কর্মসূচিকে ঘিরে সাধারণ অংশের মানুষের উপস্থিতি হার ছিল লক্ষণীয়। সোনামুড়া থেকে টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের উদ্যোগে 62তম ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে 18ই নভেম্বর কাঠালিয়া ব্লক ভিত্তিক বর্ণারায়ণ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র। ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের উদ্যোগে 62তম ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে 18ই নভেম্বর কাঠালিয়া ব্লক ভিত্তিক বর্ণারায়ণ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র। এবারে আলোচনার বিষয় সমবায়ের মাধ্যমে ভারত নির্মাণ। এদিনের আলোচনা চক্রের মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান শ্রুতিনাথ সরকার। এদিনের বার্ষিক আলোচনা চক্রে অনুষ্ঠানে ব্লক এলাকার শতাধিক সমবায়ের সাথে যুক্ত সভ্যা 6টি প্যাক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলাকায় ব্যাপক কৃষিকাজের মধ্যেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই সপ্তাহে এই কর্মসূচি আমাদের হাতে নেওয়া, নিশ্চয়ই আজকের এই আলোচনা চক্রের বিষয়বস্তু সম্পর্কেও আপনাদের বলেছে যে সমবায়ের মাধ্যমে ভারত নির্মাণ। এটা আমি যারা ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন দিল্লি থেকে এই বার্তা আমাদের কাছে এসেছে রাজ্য সমবায় ইউনিয়নের কাছে, আমরাও এই বিষয়বস্তুটাকে হাতে নিয়ে এই বার্তাটাই মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরাও চেষ্টা করছি। এটা যেই সময় দরকার ছিল, আমি মনে করি দেরিতে হলো, এরকম একটা খুব সুন্দর এই জাতীয় একটা বিষয়বস্তু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম, মেলাগড় রুদ্রসাগর উদ্বাস্তু সমবায় ইউনিয়নের সম্পাদক সত্যবান দাস। স্বাগত ভাষণ রাখেন সমবায় দপ্তরের সোনামুড়া মহকুমার নিয়ামক প্রেমবন্ধু দেববর্মা। যে পরিমাণ আমরা আমাদের গ্রামের মানুষদের যুক্ত করার কথা ছিল, সেটা কিন্তু সেই তুলনায় খুবই নগণ্য। আমরা যে তথ্য ছিল দেখলাম প্রায় 3000 3,500 মতো। তাহলে আমাদের ব্লক এলাকার মধ্যে পরিবার কত? পরিবার প্রায় 15,000। যদি 15,000 পরিবার হয় তাহলে যুক্ত কত? 3 থেকে 3,500। তাহলে কত? 5 ভাগের 1 ভাগের মতো। বাকি আরো আমাদের ব্লক এলাকার প্রায় 60 ভাগ লোক এই সমবায় আন্দোলনের বাইরে রয়ে গেছে, 60 ভাগ পরিবার সমবায় আন্দোলনের বাইরে রয়ে গেছে। তাদেরকেও আমাদের এই আন্দোলন, এই সময়ের মধ্যে যুক্ত করতে হবে। এটাকে যুক্ত করতে গেলে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। জোলাইবাড়িতে অনুষ্ঠিত হলো অনিল বৈদ্য স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন চৌধুরী। এদিন আরো উপস্থিত ছিলেন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার ও তার কোচ। অনিল বৈদ্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ জিতেন চৌধুরী। এদিন ফাইনালে মুখোমুখি হন কলসি পিত্রাপাড়া প্লে সেন্টার এবং কলাছড়ার টিম গগনমোজা প্লে সেন্টার। খেলাতে দীপা কর্মকারের উপস্থিতিকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। হাতের কাছে দীপা এবং তার কোচ বিশ্বেশ্বরকে পেয়ে জোলাইবাড়ির মানুষ খুব খুশি। সাংসদ জিতেন চৌধুরী দীপা কর্মকারকে বরণ করে নেন। দীপাকে হাতের কাছে পেয়ে তার সাথে সামনাসামনি দেখা করার জন্য মানুষ ভিড় করতে থাকে। একসময় প্রশাসনকে হিমশিম খেতে হয় ভিড় সামাল দিতে। আমাদের এই দক্ষিণাঞ্চলে এখানে যারা উঠতি বয়সের ছেলে মেয়ে, তাদেরকে খেলাধুলার জন্য অনুপ্রাণিত করবে এবং দীপার সাফল্য এটা আমাদের সকলের কাছে এটা আনন্দের। এই কারণে যে আমি নিশ্চিত যে দীপা এই যে সর্বশেষ আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করে সারা পৃথিবীর কাছে খুবই একটা সেলিব্রিটি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন আগামী দিনে যেন রাজ্যের জন্য এবং দেশের জন্য আরো পদক করিয়ে নিয়ে আসতে পারি। আর জুলাইবাড়ির সমস্ত দর্শকদের আমার অনেক প্রণাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম।
নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্যারিসে পুলিশের সঙ্গে গুলি লড়াইয়ে মৃত্যু হয়েছে জঙ্গি হানার মাস্টার মাইন্ড আবাউদের, এমনটা জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্ট। ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন তীর্থ সিং ঠাকুর। ভারতের 43তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ হবেন তিনি। 2017 সালের 4 জানুয়ারি পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে গুলি। বুধবার 7 নম্বর রেডক্রস রোডে পার্কিং লটের সামনে গুলির শব্দ শোনা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।